ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং সেখানে নারীদেরকে নিয়ে একটা পোস্ট করা হয়েছিল। সেটা নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে তারা বিস্তারিত একদম সচিত্র দেখিয়েছে যে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে যে কীভাবে এটা হয়েছে। আমি ফেসবুক, ইউটিউবের এই যে টেকনিক্যাল যে জিনিসগুলো এগুলো আমি দেখিও না, আমি এটার ব্যাপারে খুব বেশি এক্সপার্ট না। আমার এগুলো যারা দেখেন এবং বাংলাদেশে এখন এটা সবাই জানেন, যারা বাংলাদেশের গ্রামগঞ্জের থেকেও যারা এই যে বিভিন্ন ফানি ভিডিও করে, অনেকের ভিডিও আমি নিজেও দেখি, যেমন এই যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট। তারপরে অনেকেরই দেখি এই যে শীতে টুনু টুনু নিয়ে একটা গান গেয়েছে এক ভাই, ওনার ভিডিও আমি দেখি। তো স্ক্রল করতে করতে অনেক কিছু দেখা হয়। তো এইরকম যারা একদম প্রত্যন্ত এলাকা থেকেও ভিডিও করেন, তাদেরও আমার বিশ্বাস যে সবারই একজন না একজন কারো না কারোর কাছে তারা তাদের ফেসবুক পেজ দেখভাল করার দায়িত্ব দিয়ে রেখেছেন। যে কোনো সমস্যা হলে, হ্যাক হলে, কপিরাইট খেলে, নানান বিষয়ে তারা তাদের দ্বারস্থ হন। তো আমি তাদের সাথে যতটুকু আমার যারা টিম আছে তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে জামাত ইসলামী গতকালকে যে জিনিসটা দেখিয়েছেন এটা 100% ট্রু, যে এটা সম্ভব। ধরেন গভর্নমেন্ট কোনো ইমেল ব্যবহার করে ফেসবুক এখন, যেমন আমার সেকেন্ড যে পেজ যেটা বাংলাদেশে দেখতে দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু সচল আছে কিন্তু বাংলাদেশে দেখতে দেওয়া হচ্ছে না। তো এটা গভর্নমেন্ট ইমেল ব্যবহার করে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা মেটাকে জানানো হয়েছে, যে কারণে এটা সম্ভব হচ্ছে না। আবার একইভাবে ধরেন কেউ যদি এটার ভালো কাজ করতে চায় সেটাও সম্ভব। ধরেন একজনের একটা পেজ কেউ একজন হ্যাক করেছে, এটা গভর্নমেন্ট ইমেল করে বা সাসপেন্ড করেছে কোনো একটা ফেক কপিরাইট করে, যেমন ইম্পার্সোনেশন একটা ক্লেম আপনার করলো, তখন আপনার এটা করে দিল, দেখাইলো যে হ্যাঁ এটার কারণে আপনার এটা শেষ। আপনি তখন গভর্নমেন্ট একটা ইমেল থেকে যদি তাদেরকে কোনো মেল পাঠান, সেটাতে খুব দ্রুত তারা রেসপন্স করে এবং খুব তড়িৎ ব্যবস্থা নেয়। তো এটাই করা হয়েছে এই জায়গাতে। তো এখন এটা অনেকের কাছে বিশ্বাস হবে, অনেকের কাছে বিশ্বাস হবে। এটা নিয়ে আপনারা দেখেছেন যে বিশেষ করে বিএনপি তারা তো নেমেছেই, এর মাঝখানে আবার সেই শাহমাগি যারা আছে সেই শাহমাগিরা আবার রাস্তায় পাশার মধ্যে টিপটুপ লাগায় তারপরে তারা নেমে গিয়েছেন। তো তাদেরকে অনেকদিন আমরা দেখি নাই মাঠে, তারা এই সুযোগ একটা পেয়ে তারপরে নেমে এসেছেন। ওনাদের ধরেন ওই যে আওয়ামী লীগের সময় এক নারী ধানের শীষে ভোট দেয় নাই দেখে, ভোট দিয়েছে দেখে এই জন্য রাতের বেলা গিয়ে 6 জন মিলে ধর্ষণ করলো। তারপরে হচ্ছে গিয়ে এই যে কয়দিন আগে মহিলাদের জামাত ইসলামের মহিলাদের পেটে লাথি মারলো, তারপরে হিজাব টেনে খুলে ফেললো। এগুলোতে কোনো সমস্যা হয় না, কিন্তু এগুলোতে কিন্তু তারা এই সামাগীদেরকে আমরা মাঠে দেখি নাই। এটাতে বিশেষ উদ্দেশ্যে তারা নেমে এসেছেন এবং তাদের নির্দিষ্ট কিছু আপনার অ্যাসাইনমেন্ট আছে, যে অ্যাসাইনমেন্টগুলো দিল্লি থেকে দেওয়া হয় সেগুলো তারা পালন করে। এগুলো প্রথম আলো ডেইলি স্টার প্রমোট করেন। তো তারা আবার নেমে এটা নিয়ে ব্যাপক আকারের একটা জল ঘোলা করার চেষ্টা চালিয়ে গেল এবং সেটাতে পাবলিকের খুব একটা ভালো সাড়া পায় নাই, খুব একটা সুযোগ সুবিধা করতে পারে নাই। কিন্তু যেটাই হোক, মনে করেন যতটুকু হয়েছে এটা নিয়ে অনেক কিছু 2 দিনে অনেক ঘটনা ঘটলো। এখন মনে করেন জামাত ইসলামের এটা ওনারা বিশ্বাস করেন, জামাত ইসলাম সংবাদ সম্মেলন করে যেটা বলেছেন, আমি ধরে নিলাম ওনাদের দলে গেলাম কিছুক্ষণের জন্য, যে ধরলাম ডক্টর শফিকুর রহমান এই পোস্টটা তিনি করেছেন। আচ্ছা, এবার আপনি আমার বলেন সেই পোস্টে তিনি কী বলেছেন। এই পোস্টে তিনি যে কথাটা বলতে চাই সে কি মনে করেন যদি শফিকুর রহমান করেও থাকে বা যেটা লেখার চেষ্টা করা হয়েছে, সে কি বলেছে যে যারা বাইরে কাজ করতে যায় সবাই পতিতা, এটা বলা হয়েছে? বাইরে কাজ করতে যায় সেসব নারীদেরকে পতিতা বানানোর চেষ্টা করা হয় বা বানানো হয়, তারা নিজেরা সবাই এটা বলা হয়নি কিন্তু। আচ্ছা, এখন আমি যদি ওনার পোস্টকে এখন ডিফেন্ড করি, তাইলে আমি কিছু কথা বলি, আপনাদের কারো পছন্দ হবে না, সেটা আপনার ব্যাপার। আমি আমার মন্তব্যটা বলি। আচ্ছা ভাই, ধরেন বাংলাদেশে যেসব নারীরা কাজ করতে যায়, এই দেশে আমার অনেক মা বোন, আমার দেশের মানুষ অনেকেই বাইরে কাজ করতে যায়, তারা সবাই মাঠে গিয়ে ইয়েতে গিয়ে বসেদের সাথে ঢলাঢলি করতে চায় এরকম না। এখানে কিছু মানুষ আছে, কিছু নারী আছে যারা অফিসে, এরকম নারীও আছে, আমরাও তো অফিসে জব করে এসেছি, ভাইয়া এটা একটু দেখেন, এমন করে আপনার ঘাড়ে পড়বে, বুঝাই যায় যে সে খুলতে চায়। এরকম কিছু নারী কিন্তু আবার কিছু কিছু অফিসে আছে। তো তাদের কথা বাদ, আমি ভালো নারীদের কথা বলি। আচ্ছা আপা, খালা, মা, আপনারা যারা চাকরি করেন, আপনারা চান না যে আপনার ইজ্জত নিয়ে আপনি কোনো যৌন হয়রানির শিকার হবেন না, এরকম একটা সমাজে, এরকম একটা অফিসে, এরকম একটা পরিবেশে আপনি কাজ করতে চান? এটা চান তো? যদি সেটা চান, এই পৃথিবীর ভেতরে ইসলামের চাইতে সুন্দর নিশ্চয়তা এই পৃথিবীর কোন দেশ, কোন আইন, কোন আদালত দিয়েছে আমার একটু বলেন। আমাদের মুসলমান হিসাবে বাংলাদেশের মানুষের গলায় দড়ি দিয়ে মারা যাওয়া উচিত। শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই, এটাকে আমি মুসলমান, আমি এটার আমার প্রোডাক্টকে আমি এমনভাবে উপস্থাপন করেছি, পৃথিবীর ভেতরে মনে হয় সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে মধ্যযুগীয় একটা আইন বোধহয় শরিয়া আইন। আর ভাই, শরিয়া আইনের ভেতরে, পৃথিবীর ভেতরে নারীদেরকে যেই ক্ষমতা, যেই স্বাধীনতা, যেই আপনার আর্থিক নিশ্চয়তা দেওয়া হয়েছে, এই পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম, কোনো গোষ্ঠী, কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো আইন, কোনো শাসন ব্যবস্থা দিতে পারে নাই। আপনি চ্যালেঞ্জ করবেন, আপনি বলেন এই পৃথিবীতে এমন কোন দেশ আছে, কোন দেশের আইন আছে একজন নারীকে আপনি বিয়ে করবেন,
বিয়ের আগে আপনাকে নির্দিষ্ট দেনমোহর করতে হবে। আমরা আমাদের দেশে দেয় না, মাপ চায় তারপরে বলে ওকে ঠিক আছে, যে ওরাও জানে মানে এটা আমরা এই শরিয়ার এই ইয়েটাকে আমরা এমনভাবে ব্যবহার করেছি যে কারো যদি একজন ডিভোর্স হয় তখন সে টাকাটা পাবে, ওই দর কষাকষি করে যে 30 লাখ 50 লাখ, এখন তো কোটি টাকাও দেনমোহর হয়, দেয় না কেউ, না দিয়ে কী করে ওইটারে ওই যে যখন ডিভোর্স হয় তখন ওইটারে নিয়ে গুতাগুতি শুরু হয়, হ্যাঁ এই টাকা এখন দিতে হবে। তো জিনিসটা এরকম না, জিনিসটা ইসলাম বলেছেন আপনার স্ত্রীর শরীরে টাচ করার আগে আপনাকে এই টাকা শোধ করতে হবে, আনলেস আপনার স্ত্রী যদি মাপ না করে। যদি মাফ করে দেয় সেটা ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের সবাই ওইটাই করে। যাই হোক, এই পৃথিবীর কোন আইন বলেছে যে আপনার স্ত্রীকে টাকা দিয়ে বিয়ে করতে হবে? আমার পাশের দেশে যান, একজন দরিদ্র মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারে না যৌতুক দেওয়ার কারণে। আমার দেশেও তাদের দেশে থেকে এগুলো সংক্রামিত হয়েছে। পৃথিবীর কোন দেশ আছে একজন নারীকে তার স্বামীর সম্পত্তি দিতে হবে, তার বাবার সম্পত্তিও দিতে হবে? এই পৃথিবীর কোন আইনে এইটা বলা আছে আমার বলেন? মানে শরিয়া আইনের ভিতরে এটা বলেছে যে একজন নারী কাজ করতে যেতে পারবে না, বাইরে যেতে পারবে না সে। আরে ভাই, কোনো নারী যদি তার চোখ মুখ সব বন্ধ করে, ইসলাম আপনাকে বলেছে আপনি আপনার মুখমণ্ডলে একটু আপনি খোলা রেখে আপনি বাইরে যেতে পারবেন। যদি আপনি বেটার করতে চান, আপনি পুরো শরীর ঢাকেন, সেটা আপনার ব্যাপার, আপনাকে করে নেই, আপনি কাজ করতে যেতে পারবেন। ইসলাম আপনাকে যুদ্ধ করার সুযোগ দিয়েছে, যুদ্ধ করেছে আমাদের নারীরা, কোনো সমস্যা নেই। কিন্তু শরিয়া আইন মানে এমন একটা গজবের মতো তৈরি করেছে, এমন এই কথাটা শুনলেই মানে মনে হয় যেন বিশাল এক ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে উনি এমন একটা শাসন ব্যবস্থা রেখে যাবেন যেখানে মদিনা থেকে, আমি ভুল করলে সংশোধন করেন, আমি আসলে তো আর মানে আলেম না, যে কারণে আমার ভুল হইতেই পারে, একবার পড়েছি যতটুকু মনে আছে সেটা বলছি। মদিনা থেকে একজন নারী সিরিয়াতে যাবেন গভীর রাতে, তার মনের ভেতরে আল্লাহ ছাড়া আর কোনো কিছুর ভয় থাকবে না, এমন একটা সমাজ ব্যবস্থা উনি রেখে যেতে চান। এটা মানে কি? মানে হচ্ছে যে আপনি যখন আপনার সমাজে, যখন আপনি বাংলাদেশে একটা নারী রাত 3টার সময় বের হইতে পারবে একা একা, তো সে খেয়ে ফেলবে। তো এটা ইসলাম এটা করে দিয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে একজন নারীকে পুঁতে ফেলা হতো, জন্ম নেওয়ার আগে পুঁতে ফেলা হতো। সেই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন এবং সেই সমাজে তিনি বলে গিয়েছেন যে আপনার সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আপনার কন্যা সন্তান। একজনকে জিজ্ঞেস করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, বাবার অধিকার বেশি না মায়ের অধিকার? বলেছে মায়ের। আবার জিজ্ঞেস করেছে তারপর কার? বলেছে মায়ের। তারপর কার? মায়ের। তারপরে তোমার বাবার। এটা ইসলাম। আমরা এটারে এমনভাবে উপস্থাপন করেছি, আমি খুব আশ্চর্য হই, এটার নাম মুসলমান। আরে ভাই, আমি পৃথিবীর বৈশ্বিক কারণে আমি নিজেই বলেছি, আমি কয়দিন আগে বলেছি, এখনও বলছি যে আমি এই মুহূর্তে বাংলাদেশের শরিয়া আইন পালন করার জন্য যেই পরিবেশ, যেই আমাদের নিজস্ব এখন আমি ধরেন বললাম যে হ্যাঁ আমি এখন শরিয়া আইন চাই, আপনি শরিয়া আইন চাইলে আপনি সুদ খেতে পারবেন না, আপনি সুদ নিতেও পারবেন না। আপনার রিজার্ভ কত আপনি জানেন? আমার বিশ্বব্যাংকের কাছে লোন আছে কত, IMF-এর কাছে লোন আছে কত, জাইকার কাছে লোন আছে কত, চীনের কাছে লোন আছে কত। আপনি দিতে পারবেন? পরের দিন আপনি দিয়ে দিতে হবে, আপনি সুদ খাইতে পারবেন না, নিতেও পারবেন না, দিতেও পারবেন না, সাক্ষী থাকতে পারবেন না, লিখতে পারবেন না, 4 জন যাবে হাজতে দোজখে, আপনি পারবেন না। তো আমার সেই সুযোগ আছে? আমি এখন মুখাপেক্ষী হয়ে আছে আমেরিকার কাছে, আমি চারিদিকে আমার সমস্যা, আমি পশ্চিমা সব দেশের ছাড়া আমি চলতে পারি না। সো আমার এত সাহস ভাই নাই, আমি এত ক্ষমতা দেখাইতে পারবো না, আমি পারি না। যারা পারবে, যেমন আপনার চরমনায় পীর সাহেব, উনি পারবেন। তো ওনারা ওয়াজ করতে গেলে কি করেন? নারীদের পর্দা, নারীদের পর্দা। আরে ভাই, সূরা নূরের ভেতরে যেখানে আপনি এই পর্দার কথা বলা আছে, সেই পর্দার কথা বলার যে আয়াতে বলেছেন নারীদেরকে পর্দা করতে হবে, তার আগের আয়াতে, তার আগের আয়াতে বলা আছে আপনি পুরুষকে পর্দা করার কথা, আমার দৃষ্টি অবনত রাখার কথা বলা হয়েছে নারীকে দেখলে। আপনি দেখেন না তারে, কেউ যদি হয়ে থাকে, সে তারটা করেছে, সে তারটা ভায়োলেট করেছে, আল্লাহ বলেছেন তাকে পর্দায় থাকতে, সে থাকে নাই, আপনি থাকেন, তাহলে তো হয়ে যায়। আমি তো আমেরিকায় আমি তো দেখি কোনো পুরুষ তো মেয়ে মানুষের দিকে তাকায় থাকে না। আমি মানে এগুলি রাস্তাঘাটে দেখি, বুঝছেন, বুড়া মানুষ, বিশেষ করে জ্যাকসন হাইটে গেলে বুড়া মানুষ ট্যাঙ্গেলে হালকা করে একটু ঘষা লাগানোর চেষ্টা করে। এটা আমাদের বেটারা করেন, আমেরিকার বেটারা করে না তো এগুলো। কি ন্যাংটা হয়ে আসে না কি হয়ে আসে, তার কেয়ারও করে না, সে তার মতো নিচের দিকে তাকায় আছে, বই পড়ছে, ফোন দেখছে, কেয়ারও করে না। তো আপনি এরকম করেন, সমস্যা হতে সব চাপাই দিতে হবে মেয়ে মানুষের উপরে। তো ওনারা এই মেয়েদের নিয়ে এগুলো বলে, যার সমস্যা তারা আপনি ঘরের মধ্যে নারীকে আটকায় রেখেও তারা ঠিক রাখতে পারবেন না। কেন পারবেন না? ধরেন এই যে চরমনের 2 জনের কথাই বলি, একজন হচ্ছে সিদ্দিকুর রহমান কুয়াকাটা, নাম সিদ্দিকুর রহমানই তো বোধহয়, হ্যাঁ, আর ওর ভাইয়ের নাম হচ্ছে হাবিবুর রহমান। এই 2 ভাই আপনি ইউটিউবে সার্চ দিয়েন, আবু বকর নামে একজনের বউরে এই সিদ্দিক করে নিয়ে আসছে, আপনার ভাগায় নিয়ে আসছে। তাও ভাগায় নিয়ে আসছে না, তারে নিয়ে বিয়ে না করে দীর্ঘদিন তারা আপনার ছিল, এবং এখনও বিয়ে করেছে কিনা এটা নিশ্চয়তা নাই। সেই মহিলাকে আবু বকর সাহেবের স্ত্রীকে নিয়ে আপনি ইউটিউবে সার্চ দিবেন যে আবু বকরের স্ত্রীকে ভাগিয়ে নিল কুয়াকাটা, দেখেন ওইখানে আছে। এই হাবিবুর রহমান মিসবা এই আরেকজনের বউরে নিয়ে আসছে। তো তারা কাদের বউকে নিয়ে আসছে? রাস্তায় বেপর্দা এক মেয়েকে নিয়ে আসছে, আরেক আলেমের বউকে নিয়ে আসছে, যার কিনা মুখ থেকে নাক চোখ কোনো কিছু দেখা যায় না। তো আপনি তো পর্দা করে, ওই নারী তো আপনার হাত থেকে বাঁচতে পারে নাই।
ওই মহিলার হাজব্যান্ড আপনার হাত থেকে বাঁচতে পারেনি, তার বউকে আপনি নিয়ে আসেন, ছোটো ছোটো বাচ্চা রেখে সেই মহিলা চলে এসেছে আপনার কাছে, তো আপনার কাছে পর্দা করে লাভটা হলো কি? ওনারা এটারে ব্যবহার করেন। কেউ যদি শরীয়তকে ব্যবহার করে নিজের মতো করে নারীদেরকে করতে চায়, সৌদি আরবে বাংলাদেশের একজন মানুষ যায় যদি নাকি চুরি করে, তার আপনি হাত কেটে দেবেন। কিন্তু সৌদি আরবের একজনে মেরে ফেললেও তার কোনো বিচার নেই। ঘরে কাজের বুয়া নিয়ে একটা করলে সেটারও কোনো বিচার নেই। ওনাদের জন্য আবার আলাদা, এটা আবার কাস্টমাইজ করে শরীয় আইনকে তারা তাদের মতো করে ব্যবহার করে। ওইটা তো ইসলাম না। ইসলাম কোরআন যেটা বলেছে সেটাই ইসলাম। এর বাইরে পৃথিবীর কোন দেশ ইসলাম, কোন হুজুর কেমনে কি ব্যবহার করলো, ওইটা আমার দেখার বিষয় না। কোরআনের বাইরে শরিয়ার কোনো কিছু নেই। সে কোরআন আপনাকে বলেছে শরিয়ার মধ্যে যে একজন মানুষের, একজন নারীর অধিকার কী, সেটা স্পষ্টভাবে বলে দিয়ে গিয়েছে। একজন বলতে পারেন যে ধরেন ভাই শরিয়া আইন তো এটার চাইতে আপনার যেসব দেশে শরিয়া আইন আছে তার চাইতে তো যেসব দেশে শরিয়া আইন নাই তারা আমাদের চাইতে অনেক ভালো আছে। হ্যাঁ, আমাদের চাইতে অনেক ভালো আছে, মানে আপনার কাছে মনে হতে পারে অনেক ভালো আছে। ধরেন পশ্চিমের অনেক দেশ, তাদের প্রচুর সম্পত্তি আছে, প্রচুর টাকা পয়সা। একটা মানুষ বাংলাদেশে যদি চিকিৎসা নিতে যায়, ঢাকা মেডিকেলের যদি তার লোকজন না থাকে, সে ঢুকতেও পারবে না। ঢুকলেও যায় ওই মেজের মধ্যে পড়ে থাকতে হবে, বাইরে পড়ে থাকতে হবে, 10 দিনে কোনো ডাক্তার আসবে না, তার মতো করে সে ওইখানে পড়ে থাকবে। কিন্তু এখন যদি আপনি লন্ডনের একজন মানুষের হয়, কল দিবে, সাথে সাথে ঘরে চলে আসবে, এসে আপনাকে নিয়ে যাবে, হসপিটালে চিকিৎসা করাবে, করায় টরায় সব কিছু সুস্থ করে তারপরে আপনার ছাড়বে। তো বিশাল আকারের ব্যাপার না? আমার দেশে তো সেই টাকা নাই, আমার দেশের সরকারের সেই অবস্থা নাই, কিন্তু আমার দেশে অনেক কিছু আছে। যেটা আছে সেটা শুধুমাত্র ইসলামের কারণে। কি আছে আপনারা বলি। ধরেন আমাদের দেশে কতজন মানুষ আছেন যার বাবা মা তার সন্তানরা দেখেন না? কত পার্সেন্ট আছে সেটা? আমি আমার গ্রামের কথা, একদম প্রত্যন্ত গ্রামে চুয়াডাঙ্গাতে আমি বড় হয়েছে। আমার গ্রামে আমার মনে আছে, আমি ছোটো ছিলাম তখন, তো একজনের 5 ভাই 6 ভাই, তারা প্রতি বছর যখন ধান আসতো, ওই সবার ঘর থেকে 2 মণ 3 মণ 5 মণ করে, যাদের যেরকম সামর্থ্য ছিল, এই ধান তার বাবা মাকে সব ভাই মিলে দিত। আর তারা খাইতো টাইতো যা, সেগুলো সব ওদের এই ভাইদের ঘরে, এই ভাইয়ের ঘরে 1 মাস, ওই ভাইয়ের ঘরে, বা সবাই মিলে খাবার দিত, এরকমভাবে খাইতো। ওই যে ধান টান দিত, ওইটা তাদের পকেট খরচ, বাজারে গিয়ে একটু চা খাবে, বিড়ি খাবে, এগুলোর জন্য দেওয়া হতো। আর বাবা মার প্রতি সবার সমান। তো এই যে মানুষগুলো যে 2 মণ ধান, কিন্তু তার জন্য বিশাল ব্যাপার, অনেক কষ্ট করে তার এটা দিতে হয়। সেই মানুষগুলো তার মাকে ফেলে দেয় না তো। একজন রিক্সাওয়ালা তার মাকে ফেলে দেয়, তার বাবাকে ফেলে দেয়, সে তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বরং আমার দেশের শিক্ষিত সমাজ, যারা এলিট, যাদের ছেলে মেয়ে অস্ট্রেলিয়া থাকে, ইউরোপে থাকে, আমেরিকা থাকে, কানাডাতে থাকে, তারা বৃদ্ধাশ্রমে থাকে, তাদের লাশ পড়ে থাকে ফ্রিজের মধ্যে 5 দিন 6 দিন। কোনো রিক্সাওয়ালার মায়ের লাশ পড়ে থাকে না, কোনো মসজিদের ইমাম সাহেবের লাশ কোনো দিন ইয়েতে পড়ে থাকে না। এখন এই পশ্চিমা দেশের মধ্যে মনে করেন তাদের প্রচুর টাকা পয়সা আছে, সব কিছু আছে। আমি নিজে সাক্ষী ভাই, আপনার মা থাকে হচ্ছে ওই সিনিয়র কেয়ার, তারপরে ওল্ড হোম, মানে অনেক সুন্দর সুন্দর কিছু নাম দেওয়া আছে, নামগুলো খুব সুন্দর, শুনতে খুব ভালো লাগে। মায়ের সাথে সন্তানরা দেখা করতে যায় কখন জানেন? মায়ের সাথে সন্তানরা দেখা করতে যায় মাদার্স ডে, ফাদার্স ডে, ভ্যালেন্টাইন ডেতে কম যায়, মাদার্স আর ফাদার্স ডেতে বেশি যায়। ওই দিনেই ফুল টুল নিয়ে যায়, মাম্মিরে বিশাল আকার আদর যত্ন, সন্ধ্যাবেলা চলে আসেন। আমার পাশে, আমি যেই বাসায় থাকি, আমার পাশের বাসার বয়স্ক মহিলা বাড়ি বিক্রি করে দেবে। তো আমি যে এত সুন্দর জায়গায় বাড়িটা বিক্রি করবে কেন? পরে শুনলাম যে ওর ছেলে মেয়ে একটা থাকে ক্যালিফোর্নিয়াতে, আরেকটা থাকে লুজিয়ানাতে, তো বড় বড় চাকরি টাকরি করে। এখন ও একা থাকে, এখন এই বাসায় থাকা সম্ভব না, এখন এই বাড়ি বিক্রি করে দিবে, দিয়া তারপরে সে ওল্ড হোম, মানে আমাদের দেশের বৃদ্ধাশ্রমে যাবে। লিটারালি ওটা হচ্ছে বৃদ্ধাশ্রম। আমাদের যে সুযোগ সুবিধা ভালো, এটা সুন্দর শাসন, এটা অনেক অনেক ভালো। আপনার জন্য মনে হয় যে এটা ইসলাম যেটা বলেছে আপনাকে সেটার চেয়ে তো সুন্দর। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন তার বাবার বিরুদ্ধে নালিশ করতে। তার বাবা তাকে মারধর করে, তার বাবা তাকে অনেক জিনিসপত্রের জন্য করে, তার টাকা পয়সা দেওয়ার জন্য চাপ দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু শুনেছে। শোনার পরে তারপরে তাকে জাজমেন্ট কী দিয়েছে জানেন? বলেছে যে তুমি, ছেলেকে বলছে যে তুমি এবং তোমার যা কিছু আছে সব তোমার পিতার। দিস ইজ ইসলাম। শয়তানি করার জায়গা না তো। যারা মানে দুর্বল চিত্তে শরিয়াটারে পুরা একদম মানে আদিম যুগের, আরে ভাই আপনি জানানই তো নাই শরিয়ার মধ্যে বলেছে কি সেইটাই জানেন। আপনি আপনার মতো করে খালি বলেছে নারীদেরকে পর্দায় থাকতে হবে, নারীদেরকে, নারী বাইরে গেছে, নারী যুদ্ধ করেছে, নারী কাজ করেছে, চাকরি করেছে, চাকরি করবে, করছে, কোনো সমস্যা নেই। আপনি কে বলেছে তাদের ঘরের মধ্যে আটকে রাখতে হবে? এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে যারা নারীদেরকে বাইরে নিতে চান তাদের উদ্দেশ্যটা কি, সেটা একটু আপনাদেরকে বলতে হবে। আমার মা, বোন, খালা, আমার দেশের নারী, সম্মানিত নারীরা যারা কাজ করেন বিভিন্ন জায়গায়, যেটা ডাক্তার শফিকুর রহমান তার পোস্টে বলেছেন, মানে পোস্টটাতে যেটা বলা হয়েছে, আমি যদি ধরে নিই কিছুক্ষণের জন্য যে ডাক্তার শফিকুর রহমান পোস্টটা করেছেন, ধরে নিলাম পোস্টটা যদি করে থাকে, পোস্টের মানেটা কি, যেটা যদি বাংলা করেন এটা কী বলা হয়েছে, যে সবাই যারা বাইরে কাজ করতে যায় সবাই পতিতা, এটা বলা হয়েছে তা বাইরে কাজ করার নামে তাদেরকে পতিতা বানানো হয়, বা বাইরে কাজ করতে গিয়ে পতিতা হয়। এখন এটা কতটুকু সত্য? আমার বাংলাদেশে যদি নাকি সত্যি কথা বলেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন থাকলো যে বাংলাদেশের কোন অফিস আছে
যে অফিসের ভেতরে নারী নির্যাতন হয় না, যৌন হয়রানি হয় না? একটা অফিস বলেন। পুলিশের শুধু যারা ক্যাডার হয়ে যারা আসেন, এএসপি, এর নিচে নন ক্যাডার যারা, এএসআই, এসআই, কনস্টেবল, প্রতিটা জায়গায় চরমভাবে, আমি বলছি না যে সবাই তাদের ইজ্জত দিয়ে দিতে হয়, খুব কষ্ট হয়। যদি একটু দেখতে দেখতে সুন্দর হয়, তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় চাকরি করা। প্রতিটা জায়গায় এরকম অভিযোগ অহরহ হাজার হাজার পেয়েছি। এটা বাংলাদেশ। একটা অফিসের ভেতরে বসের সাথে আপনি যদি ভালো নিতে চান, আপনার করতে হবে। আমার অফিসের কথা বলি, যারা এই নারীদের বিরুদ্ধে মানে খুব করে, আমি 21 টিভিতে কাজ করেছি, আমি সেখানকার কথা বলি। আমাদের মজুমদার জুয়েল নামে একজন ছিলেন, সরি নামটা বলতে চাইনি, দেখ, উনি হচ্ছে এই প্রেজেন্টারদের এগুলো ডিল করতেন। কোন প্রেজেন্টার কখন যাবে, ওনার এক প্রেজেন্টার আছে এখন চ্যানেল 24-এ আসেন, সুন্দরী নারী। তো সেই সুন্দরীরে ওনার ওয়াইফ সোনার গায়ে গিয়ে ধরে সেখানে কলার মলার ধরে জুতা টুতা মারছে। এগুলো অনেক কাহিনী টাইনি, এগুলো এই আমাদের এখানে ঘটছে। শিয়াল কখনো চায় না গৃহস্থ আপনার এই মুরগি তালা দিয়া তারপরে রাখেন। শিয়াল চায় মুরগিরে বাইরে থাকুক, খাইতে সুবিধা হবে। এইটা আমাদের দেশের কিছু শিয়াল আছে, তারা এদেরকে নিয়ে আসতে চায়। কিন্তু আমরাও চাই নারীরা বাইরে আসুক, নারীরা কাজ করুক, কিন্তু তাদের কাজের নিশ্চয়তা দিতে হবে। যেই শাহমাগিরা আজকে রাস্তায় বেরিয়ে এসেছে, সেই শাহমাগিরা আপনাকে রাস্তায় নামিয়েছে, রাস্তায় নামানোর পরে কোনো দিন আপনি শুনেছেন যে এরা আপনার কোনো বিপদে এসছে? সেই সুবর্ণচরে যেই 4 সন্তানের মা ধানের শীষে ভোট দেয় নাই, ভোট দিয়েছে, সেই জন্য যাকে ধর্ষণ করা হয়েছে তার পাশে যায় দাঁড়ায় নাই। এই যে গার্মেন্টসে যেই নারীরা আজকে রাস্তায় নেমে এসেছে, যারা কাজ করছে, যারা গ্রাম থেকে এসে তারপরে ঢাকা শহরে থাকছে, তারা যে দুর্বিষহ জীবনযাপন করে, সকালবেলা একটা ডিম ভাজি খাওয়ার পয়সা তার নাই, কিন্তু সে তার কঠিন কষ্ট করছে। তার জন্য কে কী করছে? তাদের কিছু নেত্রী আছে, সেই নেত্রীগুলো মালিক পক্ষকে চাপ দিয়ে তারপরে একটা দাবি তোলার পরে নেত্রীদেরকে কিছু টাকা দেয়, শ্রমিকদের অবস্থা যা তাই থাকে। সব জায়গায় একই অবস্থা। তাদের নিরাপত্তার জন্য, তাদের সামাজিক আর্থিক কোনো নিরাপত্তার জন্য তারা কোনো কিছু করে না। কিন্তু ইসলাম সেটার বিধান দিয়েছে। ইসলাম বলেছে যে আপনার ঘাম শুকানোর আগে আপনার দিতে হবে। আপনি আপনার একটা প্রতিষ্ঠানের কত পার্সেন্ট আপনি দিবেন, আপনার ইনকামের কত পার্সেন্ট আপনার অধীনস্থদের দিবেন, গরিব মানুষকে দিবেন, সব কিছু ইসলাম বলেছে। এর চাইতে সুন্দর করে পৃথিবীর কোনো আইন আপনার বলে নেই। এখন ধরেন আমি যদি নাকি কিছু দেশের কথা বলি, মনে করেন কিছু দেশ একদম মানে না, ইসলাম একদম মানে না, মানে কোনো ধর্ম মানে না, এরকম কি আছে? ধরেন চীন আছে, ধরেন উত্তর কোরিয়ার অবস্থা তো ভয়ঙ্কর, ওইটারে ধরলাম না, সাউথ কোরিয়া উন্নত রাষ্ট্র, জাপানও অনেকটাই তারা সেকুলার। তারপর ওই যে আরেকটা দেশ আছে ওই যে আমেরিকার সাথে যুদ্ধ করেছিল, ভিয়েতনাম, তারা মোটামুটি বলা চলে 100% আপনার সেকুলার। এরকম অনেক দেশ আছে যারা এখন সেকুলার, সিঙ্গাপুর এরকম অনেকগুলো দেশ আছে। আচ্ছা, তাদের দেশের মধ্যে তারা বলেছে যে তারা খুব ভালো আছে, তাই না? তারা খুব উন্নতি করছে, অনেক সুন্দর আছে। আচ্ছা, আপনি কি জানেন যে এই পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি, মানে খুব শান্তিতে আছে তারা, আর কি ইসলাম নাই এই জন্য খুব শান্তিতে আছে, সবচাইতে বেশি সুইসাইড করে পৃথিবীর কোন দেশের মানুষ আপনি জানেন? একটু সার্চ দিন গুগলে। পৃথিবীর কোনো মুসলমান দেশে আমাদের দেশের মানুষ, আমার বাংলাদেশের যেই পরিমাণে মানুষের সমস্যা, যে পরিমাণে ঘনবসতি, যত ঝামেলা নিয়ে একটা মানুষ বেঁচে আছে, এই মানুষগুলির ভেতরে যদি খালি ইসলাম না থাকতো, প্রতিদিন কয়েক হাজার মানুষ সুইসাইড করে মারা যেত। গ্যারান্টি দিলাম এটা। লেখেন গুগলে সার্চ দিন, কারা বেশি সুইসাইড করে, কারা পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, তারপরে মানুষের গুলি করে মারা ফেলে। দেখেন বিভিন্ন দেশ এরকম ক্যাটাগরিক্যালি দেখেন। সব উন্নত দেশ। কেন কেন এত অস্থিরতা কেন? যদি নাকি এত সুখে থাকবেন, আপনার তো কোনো সমস্যা নাই। আপনার ভাই কারেন্টের সমস্যা না, গ্যাসের সমস্যা না, টাকার সমস্যা না, জিডিপি বিশাল জিডিপি আপনাদের, তো সামাজিক নিরাপত্তার জায়গাতে আপনি কাজ না করলেও সরকার আপনার বাঁচায় রাখতেছে, চিকিৎসা ফ্রি, শিক্ষা ফ্রি, তারপরেও সমস্যা কেন? এটা নিজের একটু প্রশ্ন করেন, তাইলে অনেক উত্তর পেয়ে যাবেন। সব শেষ, আমার মা বোনেদেরকে একটু বলি। আমার মা বোনেরা ধরেন ডাক্তার শফিকুর রহমান আল জাজিরাতে একটা ইন্টারভিউ দিয়েছে, সেখানে আমি ওনার ইন্টারভিউটা শুনলাম। উনি হয়তো কৌশলী হয়ে অনেকভাবে বলতে পারতেন। আমার সাথে এখানে একজনের কথা হচ্ছিল, সে বলছে ডাক্তার শফিক ভাই এটা কী করলো, মানে কী করছে? ডাক্তার শফিকুর রহমানকে প্রশ্ন করেছে যে তোমার দলের প্রধান নারী হইতে পারবে কিনা? উনি বলেছে না, কোরআন বলেছে। ভাই আমি বলি নাই, কোরআন, এটা কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন। এই বিজ্ঞানময় কিতাব বলেছে যে তাকে তাড়িয়ে কেন বলেছে? তার অপমান করার জন্য, অসম্মানিত করানোর জন্য। আপনার রাত 3টার সময় একটা মিটিং আছে, আপনি যাবেন সেখানে, পারবেন? আপনাকে তো আল্লাহ এটা দিয়েছে, আপনি গর্ভবতী হবেন, আপনি এই অবস্থায় আপনি কাজ করতে যাইতে পারবেন? তাহলে ওই সময় আপনার দেশটা চালাবে কে? ওই সময় আপনার অফিসটা চালাবে কে? একজন পুরুষকে শারীরিকভাবে সেই সক্ষমতাটা আল্লাহ দিয়েছেন। আপনি একজন পুরুষ ভ্যান ট্যান টুইনা রিক্সা বৃষ্টির মধ্যে মানুষ নিয়ে পানির মধ্যেও টানতেছে, একজন নারীর পক্ষে কি সম্ভব? সেটা সম্ভব না। আপনারা অসম্মানিত করে নাই, সম্মানিত করেছে। এটা বলে যে একজন নারীকে যতটুকু সহজ কাজ দেওয়া যায়, তো সহজ কাজটা কি? গৃহস্থালির কিছু ছোটোখাটো কাজ,
এটাই তো, এই জন্য তাদের ধরেন বাসার বাড়ি টাড়ি এগুলো দেখা টেকা এগুলো তারা তাদের মতো করে করলো, তারা কিছুটা নমনীয়, তাদের শারীরিকভাবেও আল্লাহ তাদেরকে মানে সুন্দরভাবে তৈরি করেছেন, তাদের একটু শক্তির দিক থেকে তারা পুরুষের চাইতে একটু কম শক্তিশালী এভাবে তৈরি করেছেন। তো তারা কম যেটা পরিশ্রম হয় এরকম কিছু কাজ করবে। কারণ এটার আপনি যদি মনে করেন যে খুব অপমানজনক খারাপ জিনিস, আপনার সাথে আমি অ্যাগ্রি করলাম, অ্যাগ্রি করে তারপরে আপনারা একটা জিনিস বলি, কালকে থেকে বাংলাদেশে আমি চাই জান আপনাদের সাথে যারা যারা চান আর কি, তাদের সাথে আমি একমত হয়ে আমি বললাম কালকে থেকে বাংলাদেশে পুরুষদের সবারে বাদ দিয়ে দেওয়া হোক চাকরি থেকে, সব পুরুষকে বাদ দিয়ে সব নারীদেরকে আপনারা অফিসে দিয়ে দেন। তাহলে অন্তত আমরা মানে পুরুষরাও মানে নিশ্চয়তা থাকবো, ঠিক আছে ওইখানে সব মহিলারাই করে, চুলটুল টানানি করে যেখানে পারে ওইখানে থাকুক, কাজ করুক, কোনো সমস্যা নেই, পুরুষ তো নাই, শিয়াল তো নাই, তো শিয়াল না থাকলে তো সমস্যা হবে না, তো তারা কাজ করুক ওইখানে, করবেন যদি করতে চান ওইটাও করেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা যেটা হবে, আমি ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা গল্প বলে নিই আপনাদেরকে। এইখানে আমেরিকাতে আমার পরিচিত এক আপা আছে, ওই আপা ওনার হাজব্যান্ডের সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওনাদেরকে আমি অনেক বড় একটা উপকার করেছিলাম কোনো এক সময়, তো সেই থেকে তাদের সাথে আমার পরিচয়। এই হাজব্যান্ডকে একটা ঈদের দিন লোকটাকে ওর পরিবারের, ওর ভাই বোন মা বাবা মানে ওর দিকের কোনো আত্মীয় স্বজনের সাথে তাকে মিশতে দেয় না, যাইতে দেয় না। ঈদের দিন নামাজ পড়ার নাম দিয়ে ওই লোক একটু গিয়েছে ওর ভাইদের বাড়িতে দেখা করতে, এই পাশাপাশি থাকে, খুব বেশি দূরে না। তো নামাজের পরে একটু সে সন্দেহ হয়েছে, অথবা সে হয়তো পেছনে পেছনে ওই নামাজের ওইখান পর্যন্ত গিয়েছিল, গিয়ে তারপরে ফলো করেছে, দেখেছে যে সে নামাজ পড়ে কই যায়, তার ভাইয়ের বাড়িতে গিয়েছে। তার ভাইয়ের বাড়িতে সেমাই খাওয়া অবস্থায় কলারে ধরে টেনে তারপরে বাড়িতে নিয়ে এসছে। আচ্ছা, তো ওই ভাই আবার ওনার এই পারিবারিক এই বিষয়গুলো সব আমার বলতো, এরকম এরকম সমস্যা, হ্যাঁ এই সে খুব ভয় পাইতো বুঝছেন, মনে করেন যে আমি ওনার বলছি ভাই আমার টাকা লাগবে 1000, এমন ভাই এটা যেন কোনোভাবে যেন ও না জানে বুঝছেন, এত ভয়ে আমার ভয়ের মধ্যে থাকতো। তো এই মহিলা এখানে ওনাদের 2টা বাড়ি আছে, এই বাড়ির ভাড়া টাড়া যা আছে সব ওই মহিলাই করে। উনি এই বয়স হয়ে গিয়েছে, বেশ ভালো বয়স হয়েছে, এখনও খুব পরিশ্রমের কাজ টাজ করেন। তো উনি এই ছেলের বিয়ে করাবেন, ওই মহিলা ছেলের বিয়ে করাবেন। তো আমার এসে বললো যে ইলিয়াস ভাই আমার ছেলের তো বিয়ে করাবো, ছেলেটা আমেরিকায় বড় হয়েছে কোনোদিন বাংলাদেশে যায়ও নাই। তো বলছে ভাই আমেরিকান মেয়েদের তো বিয়ে করাবো না, এরা বেশি চালাক, আর বাংলাদেশে বিয়ে করাইতে চাই, সহজ সরল দেখে একটা মেয়ে আমার খুঁজে দিবেন, যাতে এখানে সব বাংলাদেশের মেয়েরা কিন্তু আবার একটু লোভী হয়, ওরা এসে কিন্তু আমার বাড়ি টাড়ি এগুলো টিয়ে যেন এইসব টাকা পয়সার খবর টবর যেন না নেয়, একটু সহজ সরল দেখে, একটু গ্রামের মেয়ে দেখে, আমার সুন্দরী, আবার স্লিম লাগবে, সুন্দরী লাগবে, কিন্তু সহজ সরল গ্রামের একটা মেয়ে লাগবে। তো আমি খুব অবাক হয়ে চিন্তা করলাম যে এই মহিলা তার হাজব্যান্ডে তার বাপের ভাইদের বাড়িতে ঈদের সেমাই খাইতে দিতে যেতে চায় নাই, সে এখন তার ছেলেকে চায় আঁকড়ায় ধরে রাখতে। এটা পারবেন? আপনাদেরকে বাংলাদেশের আমার মা বোনদেরকে যদি আমি কালকে থেকে বলে দেই যে পুরো দায়িত্ব সব আপনাদের, সংসার সব আপনারা চালাবেন, যেই শাশুড়ি তার ছেলের বউয়ের কাছে তার ছেলের বউকে স্বাধীনতা দেয় নাই, যেই বউ তার শাশুড়ির সেবা করে নাই, শাশুড়িকে সম্মান করে নাই, ছেলের সব কিছু তার মানে হাজব্যান্ডের সব কিছু তার নিজের ইয়ের মধ্যে নিয়ে, কবজিতে নিয়ে, তার কবজায় নিয়ে তারপরে আঁকড়ে রেখেছে, সেই নারী যখন তার ছেলে হয়, সেই ছেলের বউকে সে আবার এই স্বাধীনতাটা দিতে চায় না। তো সমস্যাটা আপনারা ঠিক করেন, আপনারা ঠিক করে যে কার কতটুক অধিকার থাকবে সেটা সংসারে, কোনো সমস্যা হবে না। কোনো ছেলের বউর সাথে শ্বশুরের ঝগড়া হয় না, সব ঝগড়া বউ আর শাশুড়ির। সমস্যাটা আপনাদের মাঝখানে আপনারা সলভ করেন, আমাদের কোনো সমস্যা নেই। আপনার বাইরে কাজ করতে যাইতেছেন করেন, কোনো সমস্যা নেই, যাচ্ছেনই তো। তো বাইরে কাজ করতে গিয়ে তারপরে এই ঘরের মধ্যে স্বামীদেরকে রেখে সব কিছু যদি সুন্দরভাবে করা যায়, যেটা সবচেয়ে সুন্দরভাবে চলুক, আমার কোনো সমস্যা নেই। বাট মাথায় রাখতে হবে, আপনি আপনার হাজব্যান্ডের যতটুকু চান, আপনার শ্বশুরবাড়ির যতটুকু ক্ষমতা আপনি নিজের হাতে নিতে চান, আপনার ছেলের বউকে কিন্তু অতটুকু ক্ষমতা দিতে হবে। এইটা মাথায় রাখে তারপরে যদি করেন, আমার মনে হয় সংসারে কোনো অশান্তি থাকবে না। বাংলাদেশে বহু পরিবার আছে খুব শান্তিতে থাকে, অনেক ব্লগ ট্লগও দেখি, পুরো পরিবারের ছেলের বউ মা খালা টালা সবাই একসাথে থাকে, হাসি খুশি মেকআপ টেকআপ করে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে, এরকম একটা ফ্যামিলি আছে সিলেটের, তাদের একটা ব্লগ আমি দেখি, আমার ওয়াইফও দেখে। তো কোনো সমস্যা নেই, শান্তিতে থাকতে পারলে আমাদের ভালো লাগবে, পুরুষরা আরামসে থাকবে, সমস্যা কোথায়? আমরা রান্নাবাড়া, আমি নিশ্চয়ই হালুক টালু টিম এগুলো করতে পারি, আপনারা শিখে নেবেন, সমস্যা কোথায়? রান্নাবাড়া করে খাবো। তো যাই হোক ভাই, ভিডিওতে অনেক বিষয় নিয়ে ওয়াজ মাহফিলও করে ফেললাম। যে জিনিসটা বুঝাইতে চাইছি সব শেষ, সেটা আরেকবার বলি। ইসলাম কোনো নারীকে ঘরের মধ্যে আটকায় রাখার জন্য তৈরি হয়নি। ইসলাম একটা নারীকে সর্বোচ্চ স্বাধীনতা, সর্বোচ্চ আর্থিক নিশ্চয়তা, সামাজিক নিশ্চয়তা, পারিবারিক নিশ্চয়তা, যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়েছে। আমার দেশের, আমি আমার পরিবারের কথা বলি, আমার মাকে আমার বাবার সাথে যদি নাকি আপনি কম্পেয়ার করি, আমার প্রতিটা ভাই বোন আমার মাকে এত বেশি সম্মান করেছে, এত বেশি অধিকার দিয়েছে, তার ক্ষমতা এত বেশি আমার সংসারে ছিল যে কিছু কিছু ক্ষেত্রে আমি এখন খুব নিজেকে গিল্টি ফিল করি, আমার বাবার কিছু অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে।
আমার মনে হয়েছে যে আমরা আমার মায়ের প্রতি বেশি সব, মনে করেন আমার মার সাথে আমার বাবার যদি কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, আমরা সবাই মায়ের পক্ষে থাকতাম। এবং বাংলাদেশের প্রতিটা পরিবারেই এরকমই, সবাই একটা সময় গিয়ে কি হয়, পুরো পরিবারের, এটা দিতে হয় না কিন্তু, বাবা কিন্তু লিখে দেয়নি, কিন্তু পুরো পরিবারের সব ক্ষমতা গিয়ে মায়ের হাতে গিয়ে পড়ে। এইটাই বাংলাদেশের কালচার। এখন এটার থেকে আমরা উঠে যাচ্ছি, এটা থেকে উঠে যায় আমরা নারীর বিশাল স্বাধীনতার কথা বলে যেই সমাজে যাচ্ছি, সেই সমাজে প্রতি 4 মিনিটে একটা করে ডিভোর্স হয়। পার্থক্যটা এখানেই। আচ্ছা, এবার সব কিছু শেষ, আলোচনা শেষ। এবার মূল পয়েন্টে আসি। ডাক্তার শফিকুর রহমানের যে পোস্ট নিয়ে যেটা বলা হয়েছে, সেটার ইয়েটা শেষ করে দিয়ে ভিডিওটা শেষ করি। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে বিএনপির নেতৃত্বে একটা বিরাট আন্দোলন হয়েছে। বিএনপি আর কি নারীদেরকে অনেক সম্মান দেন, এই কারণে জামাত ইসলাম এত জঘন্য কথা বলেছেন নারীদেরকে নিয়ে, ওনারা সহ্য করতে পারেন নাই, বুকটুক ফেটে কালকে বহুত তারিং নারিং করেছেন, সারা দেশের বিক্ষোভ টিক্ষোভ করে কাপড় টাপড় সব ভিজায় ফেলছে। তো আমি বিএনপি একটা মাজলুম একটা দল, এই দলের অনেক নেতাকর্মী গুম হয়েছেন, জেল খেটেছেন, মারা গিয়েছেন। একজন এই যে জনি, তার বুকে অনেকগুলো, আমার মনে নাই, প্রায় একাধিক গুলি করে তাকে বোধহয় 8টা না 10টা গুলি করে তাকে মারা হয়েছে। বিএনপি একটা অনেক দেশপ্রেমিক একটা দল, এই দলে অনেক ভারত বিরোধী মানুষ আছে, বাংলাদেশকে ভালোবাসে এরকম অনেক মানুষ আছে, তার বাইরে আরও অনেক মানুষ আছে। তো যারা খুব বেশি লাফালাফি করছেন যে জামাত ইসলামের এই যে এগুলো নারীদের প্রতি খুব ভালোবাসা দেখাচ্ছেন, এটা আমার খুব ভালো লেগেছে। ভালো লাগার থেকে আপনাদেরকে কিছু জিনিস একটু মনে করাই দেই। গেল 1.5 বছর আপনারা এই যে এত জুলুমের শিকার হয়েছে না, গত 1.5 বছর আপনারা একটু শান্তিতে আছেন। এই 1.5 বছরে আমি মানে অল্প কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরি। 22শে ফেব্রুয়ারি 2রা ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের খবর, আপনার মানবজমিন, চট্টগ্রামে ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা, ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা শিশিরকে দল থেকে অব্যাহতি। যুগান্তর 14 অক্টোবর কি 2024, মানে ইয়ের পরপরই, 5 আগস্টের পরপরই শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, 28শে জুন 2021, এটা আবার একটু আগের, মানে আওয়ামী লীগের সময়ও ভালো পাওয়ার ছিল। ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা। এটা হচ্ছে ফেনীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল সহ 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে এক তরুণী। সময়, এটা এই যে গতকালকের ঘটনা। ধর্ষণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতা সহ 3 জনের বিরুদ্ধে মামলা। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ, থানায় মামলা হয়েছে। বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ছাত্রদল নেতার জামিন নামঞ্জুর। চাঁদা না পেয়ে স্বামীকে মারধর, ঢাকা পোস্টের নিউজ। স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ। ভোলার তজুমুদ্দিন উপজেলায় চাঁদা না পেয়ে স্বামীকে মারধরের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে, দুজন মিলেমিশে জামাতে করেছেন। তারপরে ইন্ডিপেন্ডেন্ট টিভির 29 এপ্রিল 2025, বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার। নেত্রকোনার দুর্গাপুরে মঙ্গলবার বন্ধুকে ছাত্রলীগ তকমা দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর ছাত্রদল থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়। আটক উনি হচ্ছে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। পিরোজপুরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে পিরোজপুরের নেসারাবাদ ছাত্রদলের নেতা মোহাম্মদ রুবেল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে। বিবিসি, ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, শ্রমিক দল ও ছাত্রদলের 3 জন বহিষ্কার। যুগান্তর 24 অক্টোবর 2025, প্রবাসীর স্ত্রীকে শ্লীলতা হানি, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ। বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ছাত্রদল, এটা আগে পড়েছি। চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, যেটা একটু আগে বললাম। আচ্ছা, আপনাদের প্রিয় পত্রিকা প্রথম আলো, নেত্রকোনায় বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার। কলেজ ছাত্রীর 27 সেপ্টেম্বর 2025, কলেজ ছাত্রীর ওড়না ও বাবার লুঙ্গি খুলে মারধর। আচ্ছা, এটা ধর্ষণ না, লুঙ্গি খুলে ফেলেছেন। কলেজ ছাত্রীর ওড়না ও বাবার লুঙ্গি মারধর ছাত্রদের। আচ্ছা, ধর্ষণ মামলার পর মানিকগঞ্জে ছাত্রদল নেতাকে বহিষ্কার। রৌফুল মুন্সির বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগে এনে আদালতে মামলা করেছেন। প্রথম আলো, ভোলার দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি ছাত্রদলের 2 নেতাকে বহিষ্কার। 2রা জুলাই 2025 তারিখের পরে। প্রথম আলো আরেকটা জুলাই 23, দিনাজপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতার নামে মামলা। প্রথম আলো, নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে মব সৃষ্টি করে নারীর স্বর্ণালঙ্কার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, 23 অক্টোবর 2025। সময় টিভি, যশোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তরুণীর। যশোরে জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে বিয়ের আশ্বাসে ধর্ষণ, মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের হুমকির অভিযোগ উঠেছে। নেত্রকোনায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আপনাদের দিল্লি স্টারের নিউজ। উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার। প্রথম আলো, 11টার পর হলে ঢোকা ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ছাত্রদল নেতার বিরুদ্ধে, অর্থাৎ 11টার পরে ঢুকছে, এটা হয়নি আর কি। এটা
কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার। চট্টগ্রামের মিরসরাই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারিয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পড়তে গেলে আরও 10 মিনিট লাগবে, আর পড়লাম না। কয়েকটা জিনিস বললাম আর কি, পরে এটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আপনারা যেই দলের বিরুদ্ধে মানে জামাত বিএনপি আপনারা নিজেদের ভেতরে এই যে এটা করে দেশকে একটা বিরাট করতে চাচ্ছেন, এটা করে হবে কি যে আওয়ামী লীগ সবসময় এই গেমটা খেলেছেন যে এই দেশে এই ইসলাম ফোবিয়া পৃথিবীর বিভিন্ন দেশকে ঢুকায় এই দেশটা ইসলামের ইয়েতে চলে যাচ্ছে, বিশাল খারাপ মধ্যযুগীয় দেশ হয়ে যাচ্ছে, এরকম বুঝাইতে চায় তারা এই অস্ত্রগুলো ব্যবহার করতে। সেই অস্ত্রটা আপনারা ব্যবহার করছেন এখন আওয়ামী লীগের মতো করে নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি। ভাই, জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশ পাকিস্তানের দিয়ে দিতে পারে, দেশ আমেরিকারে দিতে পারে, দেশ চীনের দিতে পারে। সেটা দেশ যখন আসবে ক্ষমতায় তখন দেখা যাবে শিবিরে কোনো ছেলে ধর্ষণ করবে না কোনো নারীরে, তার ইসলামী ছাত্রী সংস্থার কোনো নারীরে শিবিরের ছেলে যায় ধর্ষণ করবে, আরেকজনের বউরে চাঁদা দেয় নাই দেখা তার বউরে যায় ধর্ষণ করবে। এটা কোনোদিনও ঘটবে না। যদি ঘটে, কোনোদিনও যদি ঘটে, সে ব্যক্তি কোনোদিনও এই ব্যাক করে আসতে পারবে না। কিন্তু আপনাদের দলে এরকম ধরা খাওয়ার পরে আবার ফের আপনারা দলে নিয়ে এসেছেন, এই ইতিহাস বাংলাদেশে বহুবার হয়েছে। আপনাদের এই ওই যে এক ভাইয়ের কথা বললাম না, টিনু না কি যেন বলে, খিনু, এই খিনু, আপনাদের নুনুর ঠেলায় ফেসবুকে ঢুকা যায় না। ওই সিলেটের একজনের বের হয়েছে। আপনারা মনে করেন আমার কাছে বোধহয় এগুলো আসার, আমি মনে হয় খালি সব ছাড়ি। আল্লাহ সাক্ষী, আপনাদের এই ছাত্র দলের 2 জনের বিরুদ্ধে আমার কাছে জিনিস এসছে, 2 জনের পার্সোনালি নাম্বার খুঁজে বের করে তারপরে ফোন করেছে যে ভাই এই জিনিসটা একটু মিটমাট করে নিন। একজন ঢাকা শহরেরই একজন এমপি ক্যান্ডিডেট, খুব ইয়াং এমপি ক্যান্ডিডেট, এক মেয়ের সাথে তার টিনুর ছবি ভিডিও। তো তারে বললাম যে ভাই যাই করেন একটু সাবধানে করেন, মেসেজ পাঠিয়েছে। আপনাদের সব কিছু দেখাই দিই তা না, তবে যদি কোনো দিন প্রথম আলো, ডেইলি স্টার, ইন্ডিয়া এইসবের আওয়ামী লীগ এগুলো যাদের কানেকশন পাবো তাদের কিন্তু ছেড়ে দেবো। আপনাদের এরকম হাজার একজন জামাত নেতার খুঁজে বার করেন তো। হ্যাঁ, জামাত নেতার মানে তাদের এখন যদি কম হয় তাও তো 2 কোটি মানুষ তাদের দলে আছে। তো 2 কোটি মানুষ সবাই ফেরেশতা হবে নাকি? 2-1 থাকতেই পারে, খারাপ কাজ করতেই পারে। একজন মসজিদের ইমাম মসজিদের ভেতরে খারাপ কাজ করেন এরকম নিউজ আমরা দেখিনি, তার মানে কি মসজিদের ইমাম সব খারাপ নাকি? আলেম সব খারাপ? যদি ভালো থাকে তাহলে ওই আলেমদের ভেতরে একজন সবচেয়ে ভালো আপনার খুঁজে বার করতে হবে। সো এগুলো হইতে পারে, কিন্তু আপনাদের দলে যতটা র্যান্ডম, আমি ছাত্র দলের নেত্রীদের কথা বলি, আমি নিজে জানি 2011-12 সালের কথা। খুব সুন্দরী একটা আপা ছিল, বিএনপির সামনে বসতো, খালেদা জিয়ার একদম সামনাসামনি বসতো। আপনারা যারা বিএনপি করেন তারা অনেকে হয়তো বুঝে গিয়েছেন কার কথা বলছি। এই জয়নুল আবদিন ফারুক সাহেব এই শান্তিতে থাকতে দিত না। আরেকজন আছে ইকবাল হাসান মাহমুদ টুকু, ওই মহিলাটারে খুব ডিস্টার্ব করতো। আমার উনি এই বিষয়গুলো জানিয়েছিলেন যে ভাই এই ব্যাপার কি করব বুঝতে পারছি না। আমি বললাম দেখেন এখন আপনাদের দলের নেতা, আর তখন খুব মানে হই রই অবস্থা, বিএনপি ক্ষমতায় চলে আসে এখনকার মতো অবস্থা। 2012 সালের ওই যে সিটি কর্পোরেশন কয়েকটা নির্বাচনে তারা জিতলো, এরপর থেকে বিশাল দাপট। তা আমি আর এটা নিয়ে তো আর কাজ করতে পারিনি, কিছু বলিও না, কী করার আর। আমি বলছি আপনি আপনার দলের লোকজনকে যান, এটা হচ্ছে আপনাদের দলের একজনেরটা করবো। আমি এটা বের করেছিলাম, উনি 71-এর বিশাল চেতনা দেখিয়েছিল, তাই দিয়েছিলাম আমার পেজে মাস 6 বা বছরখানেক আগে। জয়নুল আবদিন ফারুক, উনি একজনের স্ত্রী, সে কিন্তু বাইরে বের হয় নাই, সে কিন্তু একজনের স্ত্রী। তো সে একজনের স্ত্রীকে আপনি তার পেটে বাচ্চা দিতে চায় জয়নুল আবদিন ফারুক। তো আপনি জামাত ইসলামের সাথে দ্বন্দ্ব করছেন যে জামাত ইসলাম মেয়েদেরকে ঘরে বাইর হইতে দিতে চায় না। আপনারা তো ঘরের থেকে বাইর হইতে দিতে না, ঘরের বউরে আপনি প্রেগনেন্ট বানায় দিতে চাচ্ছেন। তো ঘরের থেকে বাইর করলে অবস্থাটা কী করবেন এটা আপনি নিজে চিন্তা করেন।